ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা। দার্জিলিং এই শৈল শহর আমরা জানি ব্রিটিশদের দ্বারা নির্মিত। দার্জিলিংয়ের ইতিহাস যারা জানেন বা যারা জানেন না, ছোট্ট করে একটু সংক্ষেপে দার্জিলিংয়ের ইতিহাস বলে রাখি। দার্জিলিংয়ের এই পাহাড় একসময় সিকিমের রাজার অন্তর্গত ছিল। নেপালের রাজার সঙ্গে যখন সিকিমের রাজার যুদ্ধ শুরু হয়, সেই সময় সিকিমের রাজা ইংরেজ সরকারের সাহায্য আশা করেন। ইংরেজরা তাকে যুদ্ধে নিজেদের সেনা পাঠিয়ে সাহায্য করে এবং বিনিময়ে তারাই শৈল শহর দাবি করে বসে। কারণ কি, কেন হঠাৎ এই শৈল শহরটাকেই তাদের এত পছন্দের হলো? বলা হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডন, তার যে ক্লাইমেট বা তার যে অ্যাটমসফিয়ার, তার সঙ্গে নাকি দার্জিলিংয়ের প্রচুর মিল আছে। সেই জন্য গ্রীষ্মকালীন অবকাশ যাপনের উদ্দেশ্যে তারা এখানে এই শহর, দার্জিলিং শহর নির্মাণ করেন। এবং আমরা দেখেছি, আপনারা ম্যালের দিকে গেলে পারে সেখানে রাজভবন আছে। রাজভবন তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে বড়লাটের থাকার জন্য, গ্রীষ্মকালীন আবাস, এবং সেই ট্র্যাডিশন এখনও বজায় আছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর, তিনি গরমকালে বা গ্রীষ্মকালে তিনি তার সমস্ত অফিস নিয়ে দার্জিলিংয়ে চলে আসেন, বেশ কিছুদিন এখানে কাটিয়ে যান। তো এইভাবে শুরু হয় দার্জিলিং। স্বভাবতই আয়ারল্যান্ডের এক মহিলা ভারতবর্ষে এসে ভারতবর্ষের গরমে জেরবার হয়ে অক্লান্ত পরিশ্রমের পরে একটু বিশ্রাম নেওয়ার তাগিদে মাঝে মাঝেই ছুটে আসতেন দার্জিলিংয়ে। আমাদের সুতোপাদি ইন্ট্রোডাকশনেই বললেন যে 7 বার তিনি দার্জিলিংয়ে এসেছিলেন, মেনলি অবকাশ যাপনের জন্যই। কখনো অসুস্থতা থেকে শরীর সুস্থ করার উদ্দেশ্যে, কখনো কর্মব্যস্ততার ফাঁকে একটু বিশ্রামের প্রয়োজনে। 242 দিন তিনি দার্জিলিংয়ে কাটিয়েছেন বিভিন্ন সময়। কিন্তু অনেকেই আমাদের প্রশ্ন করেন যে সিস্টার নিবেদিতা বোধহয় রয়ভিলাতে থাকতেন, বা হয়তো বহু বছর হয়তো এখানে রয়ভিলায় কাটিয়েছেন। অনেকের এরকম একটা ধারণা আছে। বলে রাখি, জীবনের অন্তিম 15 দিন তিনি এই রয়ভিলাতে অতিবাহিত করেছিলেন। তো সেই প্রসঙ্গে আসবো। সাল তারিখ আমি মনে রাখতে পারি না, ওই জন্য একটু বইয়ের নিচ্ছি। আমাদের একটি বই আছে অচ্যুতানন্দজির লেখা। প্রথমবার উনি দার্জিলিংয়ে আসেন 25শে মে 1903 এবং 49 দিন এখানে ছিলেন অ্যাসাইল্যান্ড ভিলা বলে একটি বাড়িতে, যেটি ঘুমের কাছে। আমাদের পূর্ববর্তী অধ্যক্ষ মহারাজ স্বামী নিত্যসত্যানন্দজি, বিশ্বরূপ মহারাজ, বা আমাদের বর্তমান অধ্যক্ষ মহারাজ স্বামী মহাতাপানন্দজি, দুজনেই অনেক চেষ্টা করেছেন বাড়িটি খুঁজে বের করার, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাড়িটির কোনো হদিশ আমরা বের করে উঠতে পারিনি। ঘুমের কাছে কোনো বাড়ি হবে, হয়তো আজকে সেই বাড়িটার অস্তিত্বও নেই, ভেঙে গিয়ে সেখানে হোটেলও হতে পারে। এরপর তিনি আসেন 15ই আগস্ট 1903, 40 দিন ছিলেন দার্জিলিংয়ে, এবং সেবারেও ওনার থাকার জায়গা ছিল অ্যাসাইল্যান্ড ভিলা, ঘুমে। 1903 আমরা দেখছি উনি 2 বার এসেছিলেন। এরপর আসতে ওনার অনেক সময় লেগে যায়। সময়টি 1905, 18ই এপ্রিল। এগুলো কিন্তু টেন্টেটিভ। বিভিন্ন চিঠিপত্র থেকে অচ্যুতানন্দজি এই ডেটগুলোকে নিরূপণ করেছেন। সম্ভবত এই সময়, কারণ কলকাতা থেকে সেই সময় দার্জিলিং আসতে 2 দিন লাগতো, সেইভাবে উনি হিসেব করে এই ডেটগুলোকে, সম্ভাব্য ডেট, এই নয় যে এই ডেটেই উনি এসে পৌঁছেছেন, সম্ভাব্য ডেট, এই ডেটে হয়তো উনি এসে পৌঁছেছেন। এরপর 18ই এপ্রিল 1905 উনি দার্জিলিংয়ে আসেন, 73 দিন অতিবাহিত করেন দার্জিলিংয়ে।
এবারে ওনার বাসস্থান ছিল অকল্যান্ড কটেজ, এই বাড়িটিও আমরা খুঁজে পাইনি। এরপর 1905-এ আবার অক্টোবর মাসে উনি আসেন চতুর্থবার, 32 দিন অতিবাহিত করেন দার্জিলিংয়ে, থাকেন সেই অকল্যান্ড কটেজেই। এরপর 1909, অর্থাৎ 3-এর পরে 5, 3-এ দুবার আসলেন, 5-এ দুবার আসলেন, তারপর এলেন 1909 14ই অক্টোবর। সানি ব্যাংক অঞ্চল, অর্থাৎ যেটি আমাদের জাপানিজ টেম্পল যে অঞ্চলে রয়েছে বা লালকুঠি যে অঞ্চলে রয়েছে, ওখানে কোনো বাড়িতে উনি থাকতেন। সেটার কোথাও কোনো উল্লেখ পাওয়া যায় না কোন বাড়ি। এরপর 1910 4 অক্টোবর 4 দিনের জন্য আসেন, সেই সানি ব্যাংক অঞ্চলেরই কোনো বাড়িতে উনি ওঠেন। কেন 4 দিনের জন্য? এর আগে তো দেখা যাচ্ছে 49 দিন, 40 দিন, 73 দিন, 32 দিন, 29 দিন, হঠাৎ 4 দিন কেন? কারণ ওনার দার্জিলিং আসা মাত্র উনি খবর পান অলি বুল অসুস্থ। উনি দার্জিলিং থেকে সোজা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন, ওই জন্য মাত্র 4 দিন। এরপর উনি আসেন 27শে সেপ্টেম্বর 1911, 15 দিন মাত্র ছিলেন আমাদের এই রয় ভিলাতে। এই একটি মাত্র বাড়ি সিস্টার নিবেদিতা স্মৃতিধন্য, যে বাড়িটি খুঁজে পাওয়া গেছিল এবং পরবর্তীকালে বহু হাত বদলের পর রামকৃষ্ণ মিশন এখানে আসতে পারে এবং এখানে রামকৃষ্ণ মিশনের সূচনা হয় 1913 সালে এই রায়ভিলা দার্জিলিং। এখানেই সিস্টার নিবেদিতা শরীর গেছিল। তো প্রথমেই যেটা বললাম যে উনি দার্জিলিংয়ে এসছিলেন মেনলি বিশ্রাম নেওয়ার জন্যে, কিন্তু বিশ্রাম নেওয়ার মহিলা তো উনি ছিলেন না। প্রচণ্ড কর্মপ্রবণ, প্রচণ্ড উন্মাদনা শক্তি, সেই নিয়ে উনি দার্জিলিংয়ে এসে প্রথমবার ওনার সময় চলে যায় যে 49 দিন উনি দার্জিলিংয়ে ছিলেন, তাতে এখানে যে বন্ধু বান্ধব পরিচিত লোকেরা দার্জিলিংয়ে সেই সময় এসেছিলেন ঘোরার জন্য বা থাকার জন্য, যারা নিবেদিতাকে জানতেন বা যারা নিবেদিতার নাম শুনেছিলেন, প্রত্যেকে তার এই অ্যাসাইল্যান্ড ভিলাতে ওনার সঙ্গে দেখা করতে যেতেন। তো সারাদিন, যেটা পাওয়া যায় বিভিন্ন চিঠিপত্র থেকে, সারাদিন ওনার সময় কেটে যেত এদের সঙ্গে গল্প গুজব। এবং সাথে সাথে উনি আরেকটা কাজ শুরু করেছিলেন দার্জিলিংয়ে থাকাকালীন, জগদীশচন্দ্র বসুর যে রিসার্চ পেপারের যে পাণ্ডুলিপি তৈরি করা বা মুখবন্ধ তৈরি করা, এই কাজটি উনি দার্জিলিংয়ে বসেই করতেন। এরপরে 1903 অ্যাসাইল্যান্ড ভিলাতেই থাকেন। সেই সময় দেখা যায় উনি কিছু আশেপাশের গ্রামে নেপালি মানুষদের সঙ্গে পরিচিত হতে যাচ্ছেন। আজকে আমরা দার্জিলিং অনেক বড় দেখি, ঘুম থেকে শুরু করে পুরো দার্জিলিং এবং আমাদের এই লেবংয়ের দিক পর্যন্ত শহর হয়ে গেছে। কিন্তু নিবেদিতা যেই সময় ছিল, আমরা যে সময় এসেছিলাম 1913 সালে, সে সময় আমাদের আশেপাশে কিন্তু এত শহর হয়নি। বাজার বলতে চকবাজারকেই বুঝতাম, সিংমারিতে গোটা কয়েক দোকান ছিল। 1913 থেকে 1924, এই 2024, 2013 থেকে 2024, এই কয়েক বছরে, 11 বছরের মধ্যে আমাদের এই অঞ্চলের এত ডেভেলপমেন্ট হয়েছে। তো গোটা দার্জিলিংয়ের কি পরিবর্তন হয়েছে সেটা বোঝাই যায়। যারা আগে আগে দার্জিলিংয়ে এসছেন তারা এই পরিবর্তনটি ধারণা করতে পারবেন। তো ওই সময় উনি বিভিন্ন গ্রামে বস্তিতে ঘুরে বেড়াতেন, নেপালি মায়েদের সঙ্গে, নেপালি পরিবারের সঙ্গে দেখা করতেন, তাদের আচার সংস্কার সম্বন্ধে জানতেন। এবং উনি এক জায়গায় মন্তব্য করছেন, এরা খুব ধর্মপ্রাণ, এরা খুব পরিশ্রমী। এরপরে উনি তৃতীয়বার যখন আসেন, অকল্যান্ড কটেজে ছিলেন, এই সময়ও মোটামুটি জগদীশ বাবুর যে প্ল্যান্টের উপর যে রিসার্চ পেপার, তার মুখবন্ধ, পাণ্ডুলিপি, এইসব প্রুফের কাজ উনি করে বেরিয়েছেন। 14ই অক্টোবর 1909 উনি যখন পঞ্চমবার আসেন, এই সময়টা বাংলার ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে। লর্ড কার্জনের প্রস্তাবিত বঙ্গভঙ্গ আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় 16ই অক্টোবর। সেই সময় সারা বাংলা এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে। নিবেদিতা তখন দার্জিলিংয়ে। 16ই অক্টোবর 1905 নিবেদিতা দার্জিলিংয়ের যে হিন্দু হল আছে বাজারের ভেতর, চকবাজার, অনেকেই জানেন, অনেকে জানেন না, অতি প্রাচীন একটি বাঙালিদের অ্যাসোসিয়েশন বা ক্লাব বলতে পারেন, তার সঙ্গে একটি মন্দিরও হয়েছে পরবর্তীকালে,
নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল, বাঙালি হিন্দু হল, বাজারের ভেতর। সিস্টার নিবেদিতা হয়তো স্বামীজি দার্জিলিংয়ে লেকচার দিয়েছেন নাগরিক সমাজের অনুরোধে, কিন্তু কোথায় দিয়েছেন ধরা হয় হয়তো উনি ওই হলেই দিয়েছেন। মহারাজও এক জায়গায় এখানে বইয়ে মেনশন করেছেন সম্ভবত উনি দার্জিলিংয়েই লেকচার দিয়েছিলেন, ওনার যে সম্বর্ধনা সভা হয়েছিল। কোথাও আবার দেখা যায় যে উনি আমাদের সেন্ট পল স্কুলের অডিটোরিয়ামে দিয়েছিলেন, কেউ বলে নর্থ পয়েন্ট স্কুল বা সেন্ট জোসেফ স্কুলের অডিটোরিয়ামে দিয়েছিলেন। তো যাই হোক, যেখানেই হোক, কিন্তু নিবেদিতা এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন এবং এখানে নাগরিক সমাজের মিটিং আহুত হয়। বাঙালি হিন্দু হল, নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হলে সভা আয়োজিত হয়। প্রচুর মানুষ তাদের উপস্থিতি স্বাক্ষর দেয় যে তারা এই আইনের বিরোধিতা করছে। নিবেদিতা জ্বালাময়ী ভাষণ দেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বঙ্গভঙ্গের বিরুদ্ধে বলেন এবং একটি বিশেষ ঘটনা এখানে ঘটে। বঙ্গভঙ্গ হয়েছিল ধর্মের আধারে, মুসলিম এবং হিন্দু সমাজকে দুভাগে ভাগ করে এই পার্টিশন করা হয়েছিল লর্ড কার্জনের সময়, যেটা পরবর্তীকালে দেশ ভাগের সময়ও একই নিয়ম মেনে তারা দেশকে ভাগ করে। কিন্তু নিবেদিতা সেই সময় গর্জে উঠেছিলেন এবং দার্জিলিংয়ে উপস্থিত সমস্ত হিন্দু এবং মুসলমান ভাইয়েরা একে অপরের হাতে রাখি বেঁধে মৈত্রীর বন্ধন স্থাপন করেন এবং কথিত 16 অক্টোবর 1905 নিবেদিতা সারা জীবন যতদিন বেঁচে ছিলেন, 1905 থেকে 1911, প্রতি বছর 16ই অক্টোবর দিনটিকে নিবেদিতা রাখি বন্ধন উৎসব বলে পালন করতেন। এরপর তো চলে আসে রয়ভিলাতে। আমরা যেটা বলেছি পঞ্চম যে ওনার আগমন 4 দিনের জন্য, এখান থেকে উনি চলে যান আমেরিকা। মিসেস অলিবুল অসুস্থ, উনি মারা যান। নিবেদিতা ক্লান্ত বিধ্বস্ত শরীরে ভারতে ফিরে আসেন, কলকাতায় ফিরে আসেন। শরীর তার ভেঙে পড়েছিল। জগদীশবাবু তার শরীরের অবস্থা দেখে তাকে অনুরোধ করেন, জগদীশচন্দ্র বোস, যে চলুন দার্জিলিংয়ে, ওখানে গেলে হয়তো আপনার যে শরীর ভেঙে পড়া, যে স্বাস্থ্যের যে অবনতি হয়েছে, সেটা হয়তো পুনরুদ্ধার সম্ভব। নিবেদিতা রাজি হলেন, চলে এলেন দার্জিলিংয়ে, উঠলেন রয়ভিলা। রয়ভিলার হিস্ট্রি একটু আপনাদের বলে নিই। এই বাড়িটি প্র্যাকটিক্যালি ছিল আমাদের সিস্টার লেডি অবলা বসু, অর্থাৎ জগদীশচন্দ্র বসুর যে পত্নী, তার বোন শৈলবালা দেবী, তার হাজব্যান্ড ডক্টর দ্বারকানাথ রায়, তার বাড়ি। তিনি এই প্রপার্টিটা কিনেছিলেন এবং বানিয়েছিলেন। ওই জন্য এই বাড়িটিকে রায়ভিলা বলা হয়। অনেকে বলে নিবেদিতা ছিলেন বা বসু ছিলেন, তো বোসভিলা নয় কেন, রায়ভিলা কেন? এটা ছোট্ট হিস্ট্রি বাইরে দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এই বাড়িতে জগদীশবাবু নিবেদিতাকে নিয়ে ওঠেন। মন ক্লান্ত, কিন্তু উৎসাহের শেষ নেই। জগদীশবাবু তাকে অনুরোধ করেন, যাবেন নাকি সান্দাকফু? নিবেদিতা রাজি হন, কারণ স্বামীজির কথা আছে, স্বামীজির জীবনে পাওয়া যায় স্বামীজি সান্দাকফু গেছিলেন। নিবেদিতাও রাজি হন যে গুরু যেহেতু গেছেন সান্দাকফুতে, তিনিও যাবেন। সান্দাকফুতে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবস্থা হয়। তখন তো মোটরেবল রোড ছিল না, ঘোড়াতে করে সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হতো। তারা পায়ে হেঁটে যেত বা ঘোড়াতে চড়ে যেত, যেভাবেই হোক সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছিল। কুলি মজুর সমস্ত ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, বেডিং হোর্ডিং সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। তারপরে নিবেদিতা যেদিন যাত্রা, তার 2 দিন আগে থেকে অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ হতে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। এই যে যাত্রা, সপ্তমবারের যে যাত্রা, এ সম্বন্ধে একটু বলে রাখি। যোগীন মার সঙ্গে যখন সবার সঙ্গে দেখা করে উনি দার্জিলিং আসছেন, যোগীন মাকে উনি বলেছিলেন যে আমার মনে হয় এবারই শেষ যাত্রা। যোগীন মা বলছে, সে একই কথা বলছো? বলছেন, না, আমার কেন জানি এরকম মনে হচ্ছে। তো উনি এখানে আসেন, অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার সাথে সাথে ওনার হিল ডায়রিয়া শুরু হয়, রক্ত আমাশা শুরু হয়। ওনার ট্রিটমেন্ট করতেন বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকার। উনি তখন ভাগ্যক্রমে দার্জিলিংয়েই, ওনাকে কল দেওয়া হয়, উনি আসেন, নিবেদিতার ট্রিটমেন্ট শুরু হয়। কিন্তু শরীরের উন্নতি আর হয় না, ক্রমশ অবনতির দিকে যেতে থাকে। এই সময় নিবেদিতার যে দিনচর্যা, এই 4-5 দিনের, তাতে
অবলা বসু লিখছেন এক জায়গাতে যে তিনি যারাই আসতো তার সঙ্গে নিজের শরীর সম্বন্ধে কোনো আলোচনা করতেন না, সবসময় তাদেরকে উৎসাহবর্ধন করতেন, দেশের কাজের জন্য অনুপ্রাণিত করতেন। আর অন্তিম দিনের আগে 7 তারিখ ওনার কি মনে হয় একজন প্রসিকিউটরকে ডেকে উনি ওনার উইল তৈরি করেন এই রায়ভিলাতে বসেই, যাতে ওনার স্কুল, ওনার যা ব্যাংকে সঞ্চয় আছে সমস্ত কিছু উনি স্কুলের নামে করে তার দায়িত্ব রামকৃষ্ণ মিশনের হাতে অর্পণ করে। পরবর্তীকালে যখন সারদা মঠ তৈরি হয় তখন এই স্কুল সারদা মঠকে আমরা হস্তান্তরিত করি। রামকৃষ্ণ মিশন সারদা মঠের হাতে এর দায়িত্বভার তুলে দেয়। নয়তো তার আগে অবধি, সারদা মঠ তৈরি হওয়ার আগে অবধি নিবেদিতা স্কুল রামকৃষ্ণ মিশনের পরিচালনাধীনই ছিল। এরপর আসে অন্তিম দিন, 13ই অক্টোবর 1911, সকাল 7টা। যা বর্ণনা পাওয়া যায়, প্রভাতের সূর্য তার মুখে এসে পড়ে। তিনি কিছুদিন আগেই তিনি একটি প্রার্থনা বাণী বৌদ্ধ ধর্মের তার ইংরেজি অনুবাদ করেছিলেন। অবলা বসুকে তিনি অনুরোধ করেন এই প্রার্থনা বাণীটি শোনানোর জন্য। প্রার্থনা বাণীটি আমি একটু পড়ে শোনাচ্ছি। In the east and in the west, in the north and in the south, let all things that are, without enemies, without obstacles, having no sorrow and attaining cheerfulness, move forward freely, each in his own path. সবাই শান্ত হলো, প্রার্থনা শেষ হলো, নিবেদিতা উচ্চারণ করলেন, আসতো মা সদ্গময়া, তামসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতম গময়া। এরপরই তার শেষ বাণী, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ, বলে তিনি চিরনিদ্রায় শয়ন করেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।